করে ঝাঁকুনি দিলা, দিয়া ঠুস ঠুস করে মার দিলা। পদার্থের গাঠনিক ধর্মের 4 নম্বর ক্লাসে তোমাকে স্বাগত। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে স্থিতিস্থাপকতা। তো স্থিতিস্থাপকতা জিনিসটা কি? ধরো কোনো একটা বস্তুকে তুমি যদি বল প্রয়োগ করে বিকৃতি করো, ধরো আমার হাতে যে কলমটা আছে এটাকেই ধরো, এটাকে আমি বল প্রয়োগ করলাম, করে বিকৃতি করলাম, ঠিক আছে? এবার এই বস্তুটা কি করবে? তার আগের অবস্থায় ফিরতে চাইবে। এই যে বস্তু যে তার আগের অবস্থায় ফিরতে চায়, দেখবা কেমনে চায়? দেখো আমি যে ছেড়ে দিই, দেখো তার আগের অবস্থায় ফেরত গেছে। তো এই যে কোনো একটা বস্তুকে বিকৃতি করলে বস্তু যে ধর্মের কারণে তার আগের অবস্থায় ফিরতে চায়, এই যে সে যে আগের অবস্থায় ফিরতে চাচ্ছে, এটাকে আমরা বলি হচ্ছে তোমার স্থিতিস্থাপকতা। ওকে, তার মানে হচ্ছে আমি যদি এটা সংজ্ঞাটা লিখি, ওকে, বল প্রয়োগে কোনো বস্তুর বিকৃতি ঘটালে যে ধর্মের জন্য বস্তু তার আদি অবস্থায় ফিরতে চায়, তাকে স্থিতিস্থাপকতা বলে। ওকে, তুমি এখন বলতে পারো যে সব বস্তুই কি আসলে তার আদি অবস্থায় ফিরতে চায়? অ্যান্সার হচ্ছে যে না, সব বস্তুই আসলে তার আদি অবস্থায় ফিরতে চায় না। যারা চায় তাদেরকে বলা হচ্ছে ইলাস্টিক বডি। কি বডি? ইলাস্টিক। দেখো, ইলাস্টিক বডি। ওকে, যারা আদি অবস্থায় ফিরতে চায়, মানে এই যে ইলাস্টিসিটি যারা প্রদর্শন করে তাদেরকে বলা হচ্ছে ইলাস্টিক বডি। বাট সব বস্তুই কিন্তু তার আদি অবস্থায় ফিরতে চায় না, এবং যারা চায় না তাদেরকে বলা হচ্ছে প্লাস্টিক বডি। ওকে, কি বডি? প্লাস্টিক বডি। তোমরা তো নাম শুনছো প্লাস্টিকের কথা, তাই না? এটার বাংলা আছে, বাংলা আমরা বলি হচ্ছে নমনীয় বস্তু, ঠিক আছে? তো স্থিতিস্থাপক বস্তু এর অপোজিট হইতেছে তোমার নমনীয় বস্তু। তো ইলাস্টিক বডি হচ্ছে তারা যারা তার পূর্বের অবস্থায় ফিরতে চায়, আর প্লাস্টিক বডি হচ্ছে তারা যারা তার বিকৃত অবস্থা ধরে রাখতে চায়, মানে আদি অবস্থায় ফিরতে চায় না। যেমন আমি তোমাকে একটা এক্সাম্পল দেখাইতে পারি। যেমন ধরো তোমার হাতে যদি কোনো পলিথিন থাকে, তাহলে এই পলিথিনটা নিবা। তো এই পলিথিনটা নেওয়ার পরে তুমি যদি একটু বল প্রয়োগ করে বিকৃতি করো, এবং করার পরে যদি তুমি ছেড়ে দাও, দেখবা যে এই পলিথিনটা তার বিকৃত যে অবস্থাটা সেটাই কিন্তু ধরে রাখতে চাচ্ছে, মানে সে কিন্তু তার পূর্বের অবস্থায় ফেরত যেতে চাচ্ছে না। ফলে এটা হইতেছে তোমার প্লাস্টিক বডি। ওকে, প্লাস্টিক বডির আরো তোমার এক্সাম্পল তুমি দিতে পারো, যেমন কাদামাটি, ঠিক আছে? কাদামাটি, যেমন তুমি কাদার উপরে যদি পাড়া দাও, দিয়ে পাটা যদি তুলে নাও, দেখবা তুমি যে শেপে রাখছো সেই শেপেই কিন্তু আছে। তার মানে হচ্ছে কাদামাটি হচ্ছে আবার একটা প্লাস্টিক। খবরদার তুমি এইটা আবার গিয়ে তোমার চাচা খালুদের বইল না যে কাদা হইতেছে প্লাস্টিক। হ্যাঁ, তো যাই হোক, তাহলে ইলাস্টিক বডি প্লাস্টিক বডি ব্যাপারটা বুঝছো? ইলাস্টিক বডিতে যে ধর্মটা তার পূর্ব অবস্থায় ফেরত যাওয়ার যে ধর্মটা, এটাকে আমরা বলি হচ্ছে তোমার কি স্থিতিস্থাপকতা, বুঝছো? আর পূর্বের অবস্থায় ফেরত যাওয়ার জন্য যে বলটা প্রয়োগ করতে হয় সেই বলটাকে আমরা বলি হচ্ছে স্থিতিস্থাপক বল। ওকে, তো ঠিক আছে, চলো আমরা নেক্সট ইয়েতে যাই। তোমাদেরকে আমি আজকে কিছু সংজ্ঞা টঙ্গা যে আছে এগুলো একটু গুছাই দিব, প্লাস লাস্টের দিকে আমি একটা হুকসের সূত্র পড়াবো, সেটাও ব্যাপারে খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করো। তো এখন আমি তোমাদের সাথে কথা বলবো হচ্ছে যে বিষয়টা নিয়ে, সেটা হইতেছে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। আচ্ছা, তো
প্রথমত হচ্ছে স্থিতিস্থাপক বস্তুর কথা তো কিছুক্ষণ আগে আমি তোমাকে বললামই, যে স্থিতিস্থাপক বস্তু হচ্ছে তারা যারা পূর্বের অবস্থায় ফিরতে চায়। এখন তাহলে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু কারা? ওকে, যদি তুমি এমন কোনো বস্তু পাও যে তুমি বিকৃতি করছো, ওকে, করার পরে তুমি তোমার বলটা মানে বিকৃত সৃষ্টিকারী যে বলটা মানে তুমি যে বলটা দিছো এটা যদি তুমি উইথড্র করে নাও আর বস্তুটা যদি সম্পূর্ণরূপে তার আগের অবস্থায় ফেরত যায় মানে সম্পূর্ণরূপে, তাহলে ওই বস্তুগুলোকে বা ওই বস্তুটাকে আমরা বলবো হচ্ছে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। বুঝে গেছো ব্যাপারটা? এখন তুমি আমাকে বলতে পারো পূর্ণ স্থিতিস্থাপক বস্তু কি আছে? কোনো বস্তু কি সম্পূর্ণরূপে তার আগের অবস্থায় ফেরত যেতে পারে? তো যেতে পারে কি পারে না সেটা ছাড়ো, যদি যায় তাত্ত্বিকভাবে যদি যায় তাহলে সেই বস্তুটাকে আমরা বলবো হচ্ছে তোমার পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। তো চলো আগে সংখ্যাটা লিখি। ওকে, বিকৃতি সৃষ্টিকারী বল অপসারণ করার পর কোনো বস্তু যদি এই যে সম্পূর্ণরূপে পূর্বের অবস্থায় ফিরে যায়, ওকে, সম্পূর্ণরূপে পূর্বের অবস্থায় ফিরে যায় তবে সেই বস্তুকে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু বলে। তো যেটা বলতেছিলাম, পূর্ণ স্থিতিস্থাপক বস্তু এটা কি বাস্তবে সম্ভব? অ্যান্সার হচ্ছে না। পূর্ণ স্থিতিস্থাপক মানে শতভাগ পূর্ণ স্থিতিস্থাপক বস্তু আসলে এইভাবে পাওয়া সম্ভব না। তুমি যদি কোনো একটা বস্তুকে বল প্রয়োগ করে বিকৃতি করো তবে কিছু না কিছু বিকৃতি ওই বস্তুর মধ্যে থেকে যায়, সেটা 0.000000001% হইলেও থেকে যায়। ওকে, তো তাত্ত্বিকভাবে আমরা ধরে নিই যে হ্যাঁ পূর্ণ স্থিতিস্থাপক বস্তু রয়েছে। ওকে, এবার আসো আমরা আরো কিছু টার্ম নিয়ে কথা বলবো। ওকে, যেমন এরপরে আমি তোমাকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পূর্ণ দৃঢ় বস্তু। ওকে, এখন আমরা দেখবো হচ্ছে তোমার পূর্ণ দৃঢ় বস্তু। ওকে, আচ্ছা, পূর্ণ দৃঢ় বস্তুটা কি? যদি বল প্রয়োগ করে তুমি কোনো বস্তুর বিকৃতি ঘটাইতে না পারো, মানে একটু বিকৃতি ঘটাইতে পারলে না, মনে করো যে তুমি ওয়ালের মধ্যে প্রচন্ড জোরে চাপ দিছো কিন্তু দেখলা যে কোনো বিকৃতি হয় নাই, মানে শেপের কোনো পরিবর্তন হয় নাই, তাহলে এই বস্তুগুলাকে আমরা বলি হচ্ছে পূর্ণ দৃঢ় বস্তু। বুঝছো? ওকে, তাহলে কি বললাম? বল প্রয়োগে কোনো বস্তুর বিকৃতি ঘটানো না গেলে ওই বস্তুকে পূর্ণ দৃঢ় বস্তু বলে। বুঝছো? এই ক্ষেত্রে তুমি আমাকে বলো তো যে এই ক্ষেত্রে পূর্ণ দৃঢ় বস্তুর পীড়নের মান কত হতে পারে? অসীম। কেন বলো তো? কারণ তুমি বিকৃতি ঘটাইতে পারতেছো না বল দিয়ে, মানে সে এত বিশাল পরিমাণ পাল্টা প্রতিরোধ বল সে ক্রিয়েট করছে, তুমি কি করতে পারতেছো না, মানে বিকৃতি ঘটাইতে পারতেছো না, এরকম একটা অবস্থা। তো আমরা তাত্ত্বিকভাবে আমরা ধরে নিই যে পূর্ণ দৃঢ় বস্তুর তোমার পীড়নের মান কত? অসীম। বুঝছো? এবার তোমাকে যদি প্রশ্ন করা হয় যে পূর্ণ দৃঢ় বস্তু বলে কোনো বস্তু কি পৃথিবীতে আছে, এক্সিস্ট করে? অ্যান্সার হচ্ছে না। তুমি যদি একেবারে লোহার মধ্যে একটা বল প্রয়োগ করো বা ওয়ালে বল প্রয়োগ করো তাহলে সেখানেও কিছু না কিছু বিকৃতি ঘটবে, সেটা হয়তো তুমি খালি চোখে দেখতে পারবা না, মানে মাইক্রোস্কোপিক যন্ত্র দিয়ে হয়তো তোমাকে দেখতে হবে যে ন্যানোমিটার কি হয়েছে, হয়তো বা বিকৃতির মানে শেপের পরিবর্তন হয়েছে। বুঝছো? মানে পূর্ণ দৃঢ় বস্তু মানে শতভাগ পূর্ণ দৃঢ় বস্তু হয়তো পাবা না। বুঝে গেছে ব্যাপারটা? ওকে,
এরপরে তোমাদের সাথে আমি আরো একটা জিনিস নিয়ে কথা বলবো, ঠিক আছে? তো সেটা হচ্ছে পূর্ণ নমনীয় বস্তু। পূর্ণ নমনীয় বস্তু। তো নমনীয় বস্তুর কথা তো কিছুক্ষণ আগেই তোমাকে বললাম, বা যেটা প্লাস্টিক বডির কথা। ওকে, তো এখন শব্দটা দেখো, নমনীয় বস্তুর আগে একটা টার্ম ইউজ করছি, সেটা হচ্ছে কি তোমার পূর্ণ নমনীয়। তো বলো তো পূর্ণ নমনীয় বস্তু তাহলে কারা? যদি এমন হয় যে তুমি এমন কোনো একটা বস্তু পাইলা যার তুমি কি করছো, শেপ চেঞ্জ করছো, মানে বিকৃতি করছো, এখন সে আর আগের অবস্থায় ফেরত আসে না। আসে না জন্যই তো কি, সে আসতে চায় না, পূর্বের অবস্থায় ফিরতে চায় না জন্যই তো সেটা কি প্লাস্টিক বডি বা নমনীয় বস্তু। এখন যদি এমন হয় যে কোনো বস্তুর বিকৃতি করার পরে বস্তুটা আর একটু তার আগের অবস্থার দিকে ফিরে গেল না, মানে সম্পূর্ণরূপে সে তার বিকৃত অবস্থাটাকে সে ধরে রাখছে, সেই বস্তুটাকে আমরা বলি হচ্ছে তোমার পূর্ণ নমনীয় বস্তু। বুঝছো? মানে তুমি তাকে যেভাবে রাখবা ঠিক শতভাগ সে সেভাবেই থাকবে, এই বস্তুটাকে আমরা বলবো হচ্ছে পূর্ণ নমনীয় বস্তু, তাই না? হ্যাঁ, এরকম একটা বউ তোমরা আশা করো যারা ছেলেরা আছো, তাই না? যেভাবে রাখবা সেভাবেই থাকবে। আচ্ছা, আসো, তো যেটা বলতেছিলাম, ওকে, যে বিকৃতি সৃষ্টিকারী বল অপসারণের পর কোনো বস্তু যদি সম্পূর্ণরূপে তার বিকৃত অবস্থা বজায় রাখে, তবে সেই বস্তুকে পূর্ণ নমনীয় বস্তু বলে। এবার বলো, পূর্ণ নমনীয় বস্তুর ক্ষেত্রে তোমার পীড়নের মান কত বলো তো? আমি যদি এখন তোমাকে বলি পীড়নের মান কত, এই পূর্ণ নমনীয় বস্তুর ক্ষেত্রে তোমার পীড়নের মান কত? অ্যান্সার হচ্ছে 0। সে পীড়ন দিতে পারে না জন্যই সে কি তার আগের অবস্থায় ফেরত আসার কোনো রুচিই নাই। ওকে, তো এই হোপফুলি এতটুকু বুঝছো। এবার পূর্ণ নমনীয় বস্তুর পরে তোমাকে আমি আরো একটা সংজ্ঞা করাবো, সেটা হইতেছে স্থিতিস্থাপক সীমা। এইটা তোমার এই অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ টপিকস। হ্যাঁ, স্থিতিস্থাপক সীমা মানে আমরা এই অধ্যায়ে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কি সংজ্ঞা বলতে পারো, একটা টার্ম বলতে পারো। দেখো, স্থিতিস্থাপক সীমা এটা হইতেছে তোমার একটা বল, একটা নির্দিষ্ট বল। ওকে, তো স্থিতিস্থাপক সীমা হচ্ছে একটা বল, এবং এটা কোন বল সেটা নিয়ে আমরা এখন কথা বলবো। আচ্ছা, তো তোমাকে আমি এটা আগে বোঝাই। ধরো আমার হাতে একটা কি দেখতেছো, কলম দেখতেছো। এখন এই কলমটাতে আমি মনে করো যে একটা বল প্রয়োগ করলাম, ঠিক আছে? এই যে বল প্রয়োগ করলাম, একটা নির্দিষ্ট মানের একটা বল প্রয়োগ করছি। এবার আমি যদি আমার দেওয়া যে বলটা আছে এটা যদি আমি উইথড্র করে নেই, তাহলে কি হবে? বস্তু তো আগের অবস্থায় ফেরত যাবে, তাই না? দেখো, এই যে দেখো আগের অবস্থায় ফেরত যেছে, তাই তো? আমি কি করলাম, আরো জোরে বল দিলাম, দেখো এখন কিন্তু অনেক বাঁকায় ফেলছি, তার মানে আরো বেশি বল দিচ্ছি, তাই না? এখন যদি আমি আমার বলটা উইথড্র করে নেই, এখনো কিন্তু কলম তার আগের অবস্থায় ফেরত যাবে, যদি একটু দেখা যাচ্ছে বাঁকা রয়েছে, তবে ড্যাম শিওর তুমি 1 ঘন্টা রেখে দাও, সে তার আগের অবস্থায় ফেরত যাবে। এবার আমি এটাতে একটা বল প্রয়োগ করব, দেখো এটা কি করে ফেলছি আমি।
এই যে এখন তুমি যে অবস্থাটা দেখতেছো, এখন যে তুমি কলমটাকে দেখতেছো, এই কলমটা সারা জীবনেও কিন্তু তার আগের অবস্থায় ফেরত যাইতে পারবে না। কেন যাইতে পারবে না? কারণ এর মধ্যে আমি এমন একটা বল প্রয়োগ করছি, যে বল প্রয়োগ করার কারণে এই বস্তুটার মধ্যে একটা পার্মানেন্ট ডিফরমেশন হয়ে গেছে, মানে পার্মানেন্ট বিকৃতি ঘটে গেছে। মানে এ শত চেষ্টা করেও আর তার আগের অবস্থায় কি করতে পারবে না, ফেরত আসতে পারবে না। এই যে যেই বলটা আমি প্রয়োগ করছিলাম, দেখো যে বলটা আমি প্রয়োগ করে এটাকে পার্মানেন্ট ডিফরমেশন বানাই, মানে ডিফরমেশন করছি, ঠিক আছে, মানে বিকৃত করছি, এই যে বলটা, ঠিক আছে, এই বলটাকে আমরা বলি হচ্ছে স্থিতিস্থাপক সীমার চাইতে বেশি বল। অর্থাৎ স্থিতিস্থাপক সীমা হইতেছে সেই সর্বোচ্চ বলটা, যেই বলটা তুমি প্রয়োগ করলে পরে বস্তু বিকৃত হবে ঠিক, এবং তুমি যদি ওই বলটা আবার উইথড্র করে নাও, বস্তু তার আগের অবস্থায় ফেরত আসবে। কিন্তু ওই বলটা অতিক্রম করে যদি তার থেকে বেশি পরিমাণ বল প্রয়োগ করো, তাহলে দেখা যাবে ওই বস্তুটার মধ্যে যে বিকৃতিটা হবে, এটা কখনোই আর তার মানে শুধরায়ে সে বস্তুটা তার আগের অবস্থায় ফেরত যেতে পারবে না। তার মানে হচ্ছে সে কিছুটা হয়তো যাবে, কিছুটা হয়তো আগের অবস্থায় যাবে, কিন্তু তার ওই বস্তুটার মধ্যে একটা পার্মানেন্ট কি থেকে যাবে, বিকৃতি থেকে যাবে। ওকে, তাহলে আমরা বলতে পারি যে স্থিতিস্থাপক সীমা হইতেছে এমন সর্বোচ্চ বল, যেই বল পর্যন্ত কোন একটা বস্তুর পূর্ণ স্থিতিস্থাপক থাকে, মানে বস্তুটা তার পূর্বের অবস্থায় সম্পূর্ণরূপে ব্যাক আসতে পারে। বুঝে গেছি ব্যাপারটা? ওকে, তো আমি আগে ডেফিনেশনটা লিখি। ওকে, সর্বোচ্চ যে বল পর্যন্ত ওকে কোনো বস্তু পূর্ণ স্থিতিস্থাপক সর্বোচ্চ যে বল পর্যন্ত কোনো বস্তু পূর্ণ স্থিতিস্থাপক থাকে তাকে স্থিতিস্থাপক সীমা বলে, তাকে ওই বস্তুর স্থিতিস্থাপক সীমা বলে। ধরো আমি তোমাকে এই জিনিসটাই বোঝাই। ধরো আমি বললাম যে তুমি আমার হাতে যে কলমটা আছে, দেখো আমি কিন্তু বল দিয়ে সোজা করছি, ও একলা একলা পারে না, ঠিক আছে? তো এই দেখো, ভালো করে দেখো। ওকে, তো এই যে বস্তু, এই যে কলমটা দেখতেছো, ধরো এইটার স্থিতিস্থাপক সীমা হইতেছে, আমি তোমাকে বললাম যে 40 নিউটন। বললাম যে এটার স্থিতিস্থাপক সীমা হইতেছে 40 নিউটন। মানে আমি যদি 38 নিউটন বল প্রয়োগ করি, তাহলে এটার শেপ কি হবে, চেঞ্জ হবে। কিন্তু আমি যদি আমার বলটা তুলে নেই, তাহলে বস্তু সম্পূর্ণরূপে আগের অবস্থায় ফেরত যাবে। সিমিলারলি আমি যদি কি করি, 39 নিউটন বল দেই, তাহলে সেম কাহিনী, বিকৃতি হবে এবং বলটা তুলে নিলে বস্তুটা তার আগের অবস্থায় ফেরত যাবে সম্পূর্ণরূপে। আমি বলছিলাম 40 নিউটন হইতেছে এর স্থিতিস্থাপক সীমা। তার মানে আমি যদি 40 নিউটন বল দেই, এবারও এর কি হবে, বিকৃতি ঘটবে, এবং আমি যদি এই 40 নিউটন বল উইথড্র করে নেই, বস্তু কিন্তু সম্পূর্ণরূপে তার আগের অবস্থায় ফেরত যাবে। হ্যাঁ, যাবে। কিন্তু মাগার যদি এমন হয় 40.00000001 নিউটন বল প্রয়োগ করি, তাইলেই কেল্লা ফতে। মানে হইতেছে এই 40.00000001 নিউটন বল প্রয়োগ করলেও এই বস্তুটার যে বিকৃতি হবে, এই বলটা উইথড্র করার পরে বস্তু তার আগের অবস্থায় গেলেও কিছু না কিছু বিকৃতি এটার মধ্যে থেকে যাবে পার্মানেন্টলি, আজীবনের জন্য। বুঝছো? তো এই যে সর্বোচ্চ যে সীমাটা আছে, এই সর্বোচ্চ সীমাটাকে আমরা বলি হচ্ছে স্থিতিস্থাপক সীমা। ওকে ওকে, এবার আমরা আরো একটা টার্ম নিয়ে কথা বলবো, সেটা হইতেছে, হ্যাঁ সেটা অনেক মজার, সেটা হইতেছে স্থিতিস্থাপক ক্লান্তি। স্থিতিস্থাপক ক্লান্তি। ওকে, তো এইটা আবার কি, তাই না? আচ্ছা, মনে করো আমি তোমাকে একটা ঘটনা বলি। ধরো তোমার পাশে তোমার বন্ধু আছে অথবা একটা বান্ধবী আছে, তো তুমি কি করতেছো, তাকে একটু কি করলা, হালকা মার দিলা। তো এই যে তোমার মার খেয়ে সে রিকভার করবে,
কতক্ষণ পরে, এই কিছুক্ষণ পরে রিকভার করে ফেলবে, তাই না? তুমি কি করলা, আরেকটা মার দিলা, দেওয়ার পরে তুমি তাকে রিকভার হইতে বললা, সে ইজিলি রিকভার হবে, কোনো সমস্যা নেই, খুব দ্রুত রিকভার হয়ে যাবে। কিন্তু যদি এখন তুমি তোমার বন্ধু বা বান্ধবীটাকে ধরো, এমনে ধরো, দুই হাত ধরলা, ধরে করে ঝাঁকুনি দিলা, দিয়া ঠুস ঠুস করে মার দিলা, দিয়ে তারপরে বললা এবার তুই স্বাভাবিক হ, আগের অবস্থায় ফেরত যা, সে কি সাথে সাথে তার আগের অবস্থায় ফেরত যাইতে পারবে? পারবে না। সে তার সে তার স্বাভাবিক অবস্থায় যাইতে কিছু সময় নিবে, তাই না? আচ্ছা, এই জিনিসটাকেই আমরা বলি হচ্ছে স্থিতিস্থাপক ক্লান্তি। মানে হইতেছে যে তুমি যখন কোনো একটা বস্তুকে ক্রমাগত বারবার বিকৃতি করবা, করে যখন তাকে বলবা এখন তুই কি তোর আগের অবস্থায় ফেরত যা, তো ওই বস্তুটা তার আগের অবস্থায় ফেরত যাইতে কিছুটা সময় নিবে। স্থিতিস্থাপকতার যে ধর্মটা আছে সেই ধর্মটা প্রদর্শনে সে কিছুটা সময় নিবে, সাময়িক সময় জন্য সে একটা ভ্রমের মধ্যে ঢুকে যাবে। ওকে, তো এটাকে আমরা বলি হচ্ছে স্থিতিস্থাপক ক্লান্তি। মনে করো যে আমার হাতে এটা দেখতেছো, কলমটা দেখতেছো, এই কলমটা যদি আমি এখন ধরো একটু বাঁকালাম, আগের অবস্থায় চলে যাচ্ছে। ওকে, যাচ্ছে কিছুক্ষণ আগে পার্মানেন্ট একটা কি করছিলাম, বিকৃতি করছিলাম, তো সে আসলে এখন রাখলে ও আর আগের অবস্থা যেতে চায় না। তো যাই হোক, ধরো এই জিনিসটাকে যদি এমনি 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 করে এমনি 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 করে এমনি এমনি করে ওরা যদি তারপরে কি করো ছেড়ে দাও, সে তার আগের অবস্থায় যাইতে চাইবে না। তার মধ্যে একটা কি আসছে, একটা ক্লান্তি চলে আসছে, ক্লান্তি চলে আসবে। এটাকে আমরা বলি হচ্ছে স্থিতিস্থাপক ক্লান্তি। বুঝছো? তো সংজ্ঞাটা একটু দেখো, তাহলে এটা আরো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তাইলে কোনো বস্তুতে ক্রমাগত বিকৃতি ঘটালে বস্তুটি সাময়িক সময়ের জন্য স্থিতিস্থাপক ধর্ম প্রদর্শনে অনীহা জ্ঞাপন করে। জ্ঞাপন কি বানা ঠিক আছে? অনীহা জ্ঞাপন করে, মনে হয় ভুল লিখছি। ওকে, অনীহা জ্ঞাপন করে, ঠিক আছে। একে স্থিতিস্থাপক ক্লান্তি বলে। স্থিতিস্থাপক ক্লান্তি বলে। জানো এটার আবিষ্কর্তা হচ্ছে তোমার লর্ড কেলভিন। ওকে, এবং এটার এক্সাম্পল হিসেবে তুমি মনে রাখতে পারো জুতার ফিতা বা মোজা, এগুলা দেখো না কয়দিন পরলে পরে কি হয়ে যায়, ঢিলা টিলা হয়ে যায়। তো এগুলো হয়তো স্থিতিস্থাপক ক্লান্তির জন্যই ঘটে। বুঝছো? আচ্ছা, তো হোপফুলি এতটুকু বুঝছো। এবার হইতেছে আমরা আমাদের কাঙ্ক্ষিত সূত্রের মধ্যে চলে যাব, যেটা এই চ্যাপ্টারে না, তোমার জীবনে বহুবার এই সূত্রটা কাজে লাগবে। ওকে, দেখো একটু সূত্রটা কি, একটু দেখো, খেয়াল করো। সূত্রটা হচ্ছে হুকের সূত্র। কার সূত্র? হুকের সূত্র, হুকস ল। তো সূত্রটা তোমরা আগের থেকে জানো, ঠিক আছে? আমি যখন লিখছি তখনই মাথা হুম হুম করতেছিলাম বোধহয়। তো হুকের সূত্রটা কি? হুকের সূত্রটা হইতেছে যে কোনো বস্তুতে পীড়ন এবং হচ্ছে বিকৃতি দুটা কি পাতিক? সমানুপাতিক। অর্থাৎ পীড়ন হইতেছে বিকৃতির সমানুপাতিক, কিন্তু কন্ডিশন হচ্ছে কি? কন্ডিশন হচ্ছে স্থিতিস্থাপক সীমার মধ্যে। ওকে, তাহলে আমি একটা সূত্রটা লিখি, তুমি জানো এটা, এই জন্য আর কিছু বলা দরকার নাই। স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক। ওকে, তো একটা জিনিস মনে রাখবা
এই মানে সূত্রটা অনেক ছোট, বাট এই অংশটুকু যদি না লেখো তোমার স্যার কিন্তু তোমাকে, যেহেতু 1 মার্কের ধরে আসলো যে হুকসের সূত্রটি লিখো, এখন তুমি লিখতে গিয়ে লিখছো পীড়ন বিকৃতি সমানুপাতিক, কিন্তু এই স্থিতিস্থাপক সীমা কথাটা লিখো নাই, তাহলে কিন্তু -1 খাবা। 1 তো দিবেই না, উল্টা -1 দিয়ে দিবে। আরেকটা কথা হইতেছে যে এটা অবশ্যই মনে রাখতে হবে যে স্থিতিস্থাপক সীমার মধ্যে এটা হয় যে পীড়নটা বিকৃতির সমানুপাতিক থাকে, মানে বিকৃতি বাড়ার সাথে সাথে পীড়নটাও বাড়ে। কিন্তু স্থিতিস্থাপক সীমা যদি পার হয়ে যাও, ওই যে একটা পার্মানেন্ট বিকৃতি যদি ঘটাও, তারপরে কিন্তু বিকৃতি আর পীড়ন দুটা কি হবে না, তোমার সমানুপাতিক হবে না। এমন হইলো যে স্থিতিস্থাপক সীমা যদি পার হয়ে যাও, তারপর দেখা গেল যে তুমি বিকৃতি বাড়াচ্ছ, হয়তো পীড়ন বাড়তেছে, আবার বিকৃতি বাড়াচ্ছ তো পীড়ন কমতেছে, মানে একেবারে র্যান্ডম একটা অবস্থা হয়ে যাবে। মানে তুমি বলতে পারবে না যে বিকৃতি বাড়লে পীড়ন বাড়বে, এমন হতে পারে বিকৃতি বাড়াইতেছো পীড়ন কমতেছে, বিকৃতি বাড়াচ্ছ পীড়ন বাড়তেছে, মানে এরকম র্যান্ডমলি। বুঝে গেছে ব্যাপারটা? এটা কখন? যখন স্থিতিস্থাপক সীমা পার হয়ে যাবা। সুতরাং স্থিতিস্থাপক সীমার আগ পর্যন্ত, মানে স্থিতিস্থাপক সীমা পর্যন্ত, হ্যাঁ, বাউন্ডারি লাইন, যে এই পর্যন্ত তুমি যত বিকৃতি বাড়াবা তত পীড়ন বাড়বে। বুঝে গেছে ব্যাপারটা? ওকে, তাহলে এখানে বলছে পীড়ন বিকৃতির সমানুপাতিক। ঠিক আছে, এই যে পীড়ন বিকৃতির সমানুপাতিক। ওকে, তাহলে এটা যদি আমি ম্যাথমেটিক্যালি লিখি, মানে গাণিতিকভাবে যদি এটা লিখি, গাণিতিকভাবে এটা যদি লিখি, তাহলে আমি কি লিখবো বলতো? পীড়ন is proportional to হইতেছে বিকৃতি। ওকে, গুড। আমাদের অনেক বাচ্চাদের একটা মানে কনসেপ্ট থাকে, বা তুমি এটা ভাবতে পারো যে পীড়ন বিকৃতির সমানুপাতিক। গুড, তাহলে কি আমি এটা লিখতে পারবো যে বিকৃতি ইজ প্রপোর্শনাল টু হইতেছে পীড়ন? এটা কি লিখতে পারবো? অ্যান্সার হচ্ছে না, তুমি এটা লিখতে পারবা না। এখন আমাকে প্রশ্ন করতে পারো যে এইটা আমি কেন লিখতে পারবো না? এটা ম্যাথমেটিক্যালি ঠিক আছে, কিন্তু এই জিনিসটা তাত্ত্বিকভাবে ঠিক নাই। কেন ঠিক নাই? চলো আমরা আগে সেটা দেখি, তাইলে বুঝবা যে কেন এটা লিখতে পারবা না। আচ্ছা, তোমাকে যদি আমি বলি, বলো তো y সমান সমান x আর x সমান সমান y, দুটা সমীকরণ কি সেম? হ্যাঁ, ম্যাথমেটিক্যালি যদি তুমি দেখো সেম, বাট ম্যাথমেটিক্সের মধ্যে থিওরিটিক্যালি যদি চিন্তা করো তাহলে এটা কিন্তু সেম না। কেন সেম না? তুমি প্রথম সমীকরণটা একটু দেখো, প্রথম সমীকরণটার দিকে তাকাও, দেখো এখানে x এর মান y এর মান দুইটার মানের দিকে তাকাও, যে এখানে বলা হচ্ছে যে y হচ্ছে x এর সমান, মানে x এর মান যদি 1 হয় তাহলেই কেবলমাত্র y এর মান 1, x এর মান যদি 2 হয় তাহলেই y এর মান কত? 2। মানে y এর তুমি কোনো মান জানো না, বরং y এর মানটা নির্ভর করছে x এর উপরে। মানে y এর মান তুমি জানো না, y এর মান তুমি জানবা কখন? যখন তুমি x এর মানটা জানবা। তাহলে x এর মানটা স্বাধীন, তুমি ইচ্ছা মতো বসাইতে পারতেছো, কিন্তু y এর মানটা কিন্তু স্বাধীন না। কেননা yটা ডিপেন্ড করতেছে কার উপরে? x এর উপরে। তার মানে হচ্ছে এই সমীকরণের মধ্যে এই x হচ্ছে তোমার স্বাধীন চলক। এটা কি চলক? এটাকে আমরা বলি হচ্ছে স্বাধীন চলক, আর এইটাকে আমরা বলি হচ্ছে অধীন চলক। কার অধীন? x এর অধীন। মানে yটা নির্ভর করে কার উপরে? x এর উপরে। অন দি আদার হ্যান্ড, এটা মনে হইতে পারে সেম, বাট একটু থিওরিটিক্যালি চিন্তা করো, যে এখানে বলা হয়েছে যে x এর মানটা ডিপেন্ড করে কার উপরে? y এর উপরে। অর্থাৎ এখানে yটা স্বাধীন, xটা হচ্ছে তোমার অধীন। কার অধীন? y এর অধীন, মানে y এর উপর নির্ভর করে। তার মানে একটা সমীকরণের মধ্যে ডান পাশে যে সকল তোমার রাশি থাকে এগুলো হচ্ছে তোমার স্বাধীন, তারা স্বাধীন, এবং বাম পাশে যারা থাকে তারা হচ্ছে অধীন, মানে হচ্ছে বাম পাশের গুলা ডান পাশের উপর নির্ভর করে। তো এখন দেখো যে আমরা যখন কোনো একটা বস্তুতে, দেখো কোনো একটা বস্তুতে যখন বল প্রয়োগ করি, ভালো করে বোঝো, বল প্রয়োগ করি তখন অ্যাকচুয়ালি আমি দেই হচ্ছে তোমার চাপ। আমি দেই কি? তোমার চাপ। চাপ দেওয়ার পরে যেটা হয় সেটা হচ্ছে এই চাপ দেওয়ার কারণে, মানে বাইরে থেকে, গতকালকে এটা আমি ক্লিয়ার করছি, কিন্তু চাপ দিই আমরা, যেটা বাইরে থেকে দিচ্ছি এটা কি? চাপ। এই চাপ দেওয়ার কারণে নর্মালি কি হয়? এটার বিকৃতি হয়, মানে চাপ দিলে তারপরে কি হয়? এটা বিকৃতি হয়। ওকে, এখন যখন একটা বস্তুর মধ্যে বিকৃতি হয় তখন ওই বস্তুটা চাইবে কি? তার বিকৃতি রোধ করার জন্য। সুতরাং এই বিকৃতিটাকে রোধ করার জন্য অ্যাকচুয়ালি সে কি করে? পাল্টা বল ক্রিয়েট করে। ওকে, তার মানে সে কি দেয়? পীড়ন দেয়। ঠিক আছে, বিকৃতি হলেই কি আর কিসের গল্প আসে? পীড়নের গল্প আসে। তাহলে বলো তো
একটা বস্তু যখন কি হয় প্রসারিত হয় বা বিকৃত হয় তখন এইখানে ধাপগুলা কি কি? প্রথমে কি আসে? প্রথমে আসে হইতেছে কি তোমার চাপ, চাপ তারপরে কি বিকৃতি, বিকৃতি থেকে কি পীড়ন। তার মানে হচ্ছে চাপ দিয়ে বিকৃতি হয়, বিকৃতি হলেই কেবল কি হয় পীড়ন হয়। তার মানে আমি ঘটনাটা এভাবে বলতে পারি, পীড়ন নির্ভর করছে কার উপরে? বিকৃতির উপরে, আবার বিকৃতি নির্ভর করে কার উপরে? চাপের উপরে। তার মানে হচ্ছে তুমি যদি বিকৃতি প্রপোর্শনালি লিখতে চাও তাহলে তুমি এখানে কি লিখতে পারবে না? পীড়ন লিখতে পারবে না, কারণ বিকৃতি পীড়নের উপর নির্ভর করে না, বিকৃতি নির্ভর করে কার উপর বলতো? চাপের উপরে। চাপ। এবার কাহিনী বুঝছো? মানে বিকৃতি পীড়নের সমানুপাতিক না, মানে বিকৃতি পীড়নের উপর নির্ভর করে না, বিকৃতি নির্ভর করে কার উপরে? চাপের উপরে। আর পীড়ন নির্ভর করে কার উপরে? বিকৃতির উপরে। যে পীড়ন নির্ভর করে কার উপরে? বিকৃতির উপরে। তার মানে হইতেছে তোমাকে অবশ্যই পীড়ন বিকৃতির সমানুপাতিকে লিখতে হবে। এখন কেউ যদি লিখে যে না ঠিক আছে বিকৃতি হচ্ছে কি তোমার পীড়ন, তাহলে কি ভুল হবে? মানে ভুল যেটা হবে সেটা তাত্ত্বিক, ম্যাথমেটিক্যালি ভুল হচ্ছে না, কিন্তু তাত্ত্বিকভাবে এটা আমরা কি করছি, মানে একটা মিসকনসেপ্ট নিয়ে আসতেছি। আমার কথা বুঝছো? ওকে, তো যাই হোক, হোপফুলি বুঝছো ব্যাপারটা। তো যেটা বলতেছিলাম, পীড়ন হইতেছে কি বিকৃতির সমানুপাতিক। ওকে, তাহলে এটা যদি তুমি এখন সামনের দিকে আগানোর চেষ্টা করো তাহলে কি লিখবা? পীড়ন সমান সমান একটা ধ্রুবক আসবে, যেহেতু এখানে স্থিতিস্থাপকতা সংক্রান্ত এই সূত্রটা, দ্যাটস ওয়াই এখানে একটা ধ্রুবক যেটা আসবে সেটাকে আমরা ই দিয়ে প্রকাশ করব, ই ইন্টু হচ্ছে বিকৃতি। তার মানে এটা একটা ধ্রুবক, আমরা সবসময় কে দিয়ে প্রকাশ করতাম, এখানেও তুমি চাইলে কে দিয়ে প্রকাশ করতে পারো, কিন্তু এটা ইলাস্ট্রিসিটির জন্য আমরা কি করতেছি এখানে ই দিয়ে প্রকাশ করতেছি। তো ইটা যেটা আছে তাহলে ই সমান সমান কি হবে বলতো? ই ইকুয়াল টু হইতেছে পীড়ন ডিভাইডেড বাই হচ্ছে তোমার কি বলতো? বিকৃতি। ওকে, তো এই যে তুমি যেই ধ্রুবকটা পাচ্ছ এটাকে বলা হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি অথবা স্থিতিস্থাপক গুণাঙ্ক। এটাকে আমরা বলি হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক, বা কি বলি এটাকে আমরা? মডুলাস অফ ইলাস্টিসিটি। ওকে, তাহলে দেখো স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনো বস্তুর পীড়ন এবং বিকৃতি এই দুইটার অনুপাতকে আমরা বলবো হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক। ওকে, তাহলে আমি যদি এখন তোমাকে বলি যে এক কাজ করো, এই স্থিতিস্থাপক গুণাঙ্ক বা মডুলাস অফ ইলাস্টিসিটির সংজ্ঞা দাও। ওকে, কি বললাম? স্থিতিস্থাপক গুণাঙ্ক। স্থিতিস্থাপক গুণাঙ্ক এই টার্মটা আমরা আগামীকালকের ক্লাসে দেখবা, প্রচুর পরিমাণে ব্যবহার করতেছি। স্থিতিস্থাপক গুণাঙ্ক, এটার ডেফিনিশনটা তাহলে কি হবে বলো? এটার ডেফিনিশনটা হচ্ছে স্থিতিস্থাপক সীমার মধ্যে সীমার মধ্যে যে কোনো বস্তুর পীড়ন ও বিকৃতির অনুপাত। স্থিতিস্থাপক সীমার মধ্যে যে কোনো বস্তুর পীড়ন ও বিকৃতির অনুপাতকে ওই বস্তুর স্থিতিস্থাপক গুণাঙ্ক বলে। ওকে, কি বললাম? স্থিতিস্থাপক সীমার মধ্যে যে কোনো বস্তুর পীড়ন ও বিকৃতির অনুপাতকে ওই বস্তুর স্থিতিস্থাপক গুণাঙ্ক বলে, বা মডুলাস অফ ইলাস্টিসিটি বলে। ওকে, এগুলোরও আবার কি আছে, ভিন্নতা রয়েছে, এগুলো নিয়ে আমরা আগামীকালকের ক্লাসে দেখবো অনেক কিছুই। ওকে, তো এখন তুমি আমাকে জাস্ট এটা বলো যে এটার তাহলে একক কি হবে বলো তো? একক হবে এই যে এখানে আছে পীড়ন বাই বিকৃতির একক। তো বিকৃতি তো নরমালি কোনো একক হয় না, তাহলে পীড়নের একক কি হচ্ছে? তোমার স্থিতিস্থাপক গুণাঙ্কের একক। তাহলে তোমার পীড়নের একক কি? নিউটন পার মিটার স্কয়ার, অথবা এটাকে আমরা যেন কি বলতাম? প্যাসকেল। এতটুকু বুঝছো? তো এই তো। আর মাত্রা যদি বের করতে চাও, ওকে, যদি মাত্রা বের করতে চাও তুমি এন এর মাত্রা কি? নিউটনের মাত্রা কি? ওকে, এম এল টি ইনভার্স 2। ওকে, এন এটার মাত্রা হচ্ছে এম এল টি ইনভার্স 2, তাই না? আর
এম ইনভার্স, এটা কি এল ইনভার্স টু, এম হচ্ছে মিটার, মিটার মানে দৈর্ঘ্য, দৈর্ঘ্যের কি মাত্রা কি এল। তো এখান থেকে যদি আসো তাহলে তুমি এখানে যে পাবা সেটা হইতেছে, খেয়াল করো, এখানে তুমি পাবা হচ্ছে এম, তারপর এখানে এল, এল ইনভার্স 1, তারপর হচ্ছে কি টি ইনভার্স 2। ওকে, এই তো। তো এই ছিল আমাদের লেকচার 5। হোপফুলি বুঝছো সব কিছুই। তো লেকচার 6 এর জন্য অপেক্ষা করো, দেখা হচ্ছে আগামীবার, যেটা